প্রিয় দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে কী ধরনের প্রশ্ন আসে সেই নিয়ে আমি একটি প্রশ্ন আলোচনা করছি। এটি হচ্ছে আমাদের বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক টেস্টের প্রশ্ন 2024 সালে। এই ধরনের প্রশ্ন 2025 সালে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ। আজ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে পার্ট বি, এখানে 35 নম্বর অবজেক্টিভ থাকবে। তার মধ্যে পার্ট বি এর 1 নম্বর দাগে থাকবে 21টি প্রশ্ন, যেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। সঠিক উত্তরটি নির্বাচন করে বা বেছে নিয়ে লিখতে হবে। এবং 2 নম্বর দাগে থাকবে সংক্ষিপ্ত বা এসে টাইপের প্রশ্ন উত্তর। আজ আমি তোমাদের এই 35 নম্বর অবজেক্টিভ নিয়ে আলোচনা করছি। চলো দেখে নেওয়া যাক। অগ্নুৎপাতের সময় খনিজ মিশ্রিত গরম জল ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে প্রথমবার উৎসারিত হলে তাকে কি বলে? এই উত্তরটি তোমরা নিশ্চয়ই জানো। এটা সি এর উত্তরটি সঠিক। তাহলে উত্তরটি হবে উৎসন্দ জল বলে। এটা তোমরা দাগ দিয়ে নাও। দ্বিতীয় প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো, এই 4টি অপশানের মধ্যে এখানেও সি এর উত্তরটি সঠিক। এটা হবে বরা গুহা। তারপরে নরওয়ের উপকূল এক ধরনের ড্যাশ উপকূলের উদাহরণ। এই নরওয়ের উপকূলে এখানে বি এর উত্তরটি সঠিক, ফিওর্ড উপকূলের উদাহরণ। তাহলে স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে জলপ্রপাত ও খরস্রোত সৃষ্টি হয়? এই উত্তরটি তোমাদের হবে স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে। এখন এর উত্তরটি সঠিক, যৌবন পর্যায়ে এই জলপ্রপাত ও খরস্রোত সৃষ্টি হয়। 5 নম্বর একটা প্রশ্ন, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো, সঠিক উত্তরটি হবে কেন্দ্রমুখী। এই কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী বলে। তারপরে যেসব নিম্নভূমি বা জলাভূমিতে সবসময় জল জমে থাকে সেখানে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? সঠিক উত্তরটি হবে সিএটি গ্লেইজেশন বলা হয়। তবে 4 নজিম যে বর্গের মৃত্তিকা, এই উত্তরটি হবে তোমাদের 4 নজিম হচ্ছে মলিসল বর্গের মৃত্তিকা। এটা বি এর উত্তরটি সঠিক। তবে ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হয় মূলত কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে? উত্তরটি এখানে ডি এর উত্তরটি সঠিক হবে। দেখো 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার আসছি আমরা ড্যাশ বায়ু সৃষ্টিতে ফেরেল কোষের পরোক্ষ প্রভাব রয়েছে। এই উত্তরটি তোমাদের হবে বিএডটি, পশ্চিমা বায়ু সৃষ্টিতে। একটি স্ক্রিওফাইট উদ্ভিদের উদাহরণ দাও। এই উত্তরটি হবে বিএডটা পান, মানে ছায়া প্রদানকারী উদ্ভিদ হচ্ছে পান গাছ। তবে বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন কে? এই উত্তরটি হবে নরম্যান মায়ার্স। এর উত্তরটি সঠিক। তারপরে কোনো অঞ্চলে ঘটে যাওয়া কোনো প্রাকৃতিক বিপর্যয় রূপ নেবে যখন কি? যখন প্রাণহীন ঘটবে, সম্পত্তিহীন ঘটবে, পরিবেশের গুণগত মান কমে যাবে, মানে হ্রাস পাবে। অর্থাৎ সবগুলোই সঠিক। তাহলে ডি এর উত্তরটি ঠিক, সব ঘটনাগুলি ঠিক। তাহলে এখানে ডি এর উত্তরটি সঠিক হবে। এবার আসি অতি উন্নত মেধা ও দক্ষতার সাহায্যে যেসব আধুনিক অর্থনৈতিক উদ্যোগ গড়ে তোলা হয় তাকে কি বলে? এখানে হবে উত্তরটি 5ম স্তরের কার্যাবলী বলা হয়। তাহলে সি এর উত্তরটি সঠিক। তবে প্রকৃত চাষের জমির সঙ্গে মোট চাষের জমির অনুপাতের শতাংশকে বলা হয় কি? উত্তরটি হবে এখানে শস্য প্রগাঢ়তা, অর্থাৎ বি এর উত্তরটি সঠিক। এবার সে ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে কি বলে? উত্তরটি হবে আইসোটিম বলে। তাহলে বিশ্বের সবচেয়ে বেশি রেডিমেড পোশাক উৎপাদিত দেশটির নাম কি? এখানে উত্তরটি হবে ডি এর উত্তরটি সঠিক, অর্থাৎ ভারত। এই ভারতে সবচেয়ে বেশি রেডিমেড পোশাক কি হয়? উৎপাদিত হয়। এরপর আসছি আমরা নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি 3য় স্তরের অর্থনীতি ক্ষেত্রের অন্তর্ভুক্ত নয়? এখানে উত্তরটি হবে যে গবেষণা। এই গবেষণা কিন্তু 3য়র মধ্যে নয়, বাকিগুলো সব কিন্তু পরিষেবামূলক। তাহলে এগুলো 3য়, কিন্তু ডি এর উত্তরটি সঠিক। এটা 3য় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ভারতের বৃহত্তম সংবাদ সংস্থাটির নাম কি? উত্তরটি হবে বিএডটি, পিটিআই। নিচের কোন দেশটিতে কাম্য জনসংখ্যা দেখতে পাওয়া যায়?
সঠিক উত্তরটি হবে ডি সুইডেন। সুইডেন হচ্ছে গ্রাম্য জনসংখ্যা এখানে দেখা যায়। তাহলে জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, উত্তরটি হবে দ্বিতীয়টি, অর্থাৎ বিয়েরটি হচ্ছে এখানে সঠিক। তো রাস্তার ধার বরাবর যে ধরনের জনবসতি গড়ে উঠেছে তাকে কি বলে, বা রাস্তার ধার বরাবর যে ধরনের জনবসতি গড়ে উঠতে দেখতে পাওয়া যায় তাকে কি বলে? সঠিক উত্তরটি হবে সিএরটি, রৈখিক জনবসতি বলে। এবার আমি এই পার্ট বি এর 2 নম্বর দাগে যেটা এসে টাইপের প্রশ্ন আছে সেটা নিয়ে আলোচনা করছি। এখানে 14টি থাকবে, 1 গুণিত 14 সমান 14, তাহলে মোট 35 নম্বরের অবজেক্টিভ। তো এখানে প্রশ্নগুলি আমি আলোচনা করছি, তোমরা খাতায় ঢুকে নাও। তাহলে প্রস্রবণ কাকে বলে? দেখো, প্রস্রবণ আমরা তাকেই বলবো যে প্রাকৃতিক উপায়ে কোনো একটি বিশেষ পথ ধরে ভৌমজলের কেন্দ্রীভুক্ত ক্ষরণ যে প্রবাহমান জলের স্রোতরূপে ভূপৃষ্ঠে কি হয়, আবির্ভূত হয়, তাকে প্রস্রবণ বলে। আর সেই সঙ্গে বলে রাখি যে প্রস্রবণ রেখা কাকে বলে। অনেক সময় একটি রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ দেখতে পাওয়া যায়, একে প্রস্রবণ রেখা বলে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারতের চাইবাসাতে এই ধরনের প্রস্রবণ রেখা দেখতে পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন, পুরোদেশ বা পুরোদেশীয় তটভূমি কি? দেখো, উত্তরটি হবে সমুদ্রের নিম্ন জলসীমা থেকে মহীশোবনের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে পুরোদেশ তটভূমি বলে। পুরোদেশ তটভূমি কখনো উন্মুক্ত হয় না, সর্বদা জলের তলায় থাকে। এবার আসি ভারতে কত স্পিড দেখতে পাওয়া যায়। দেখো, ভারতে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর উপকূলে স্পিড দেখতে পাওয়া যায়। তারপরে ক্ষয়চক্রের বাধার ফলে ভূমিভাগের সার্বিক এবং পরিবর্তনকারী প্রক্রিয়া কী নামে পরিচিত? উত্তর হবে ভূমিরূপের যৌবন পুনর্যৌবন লাভ নামে পরিচিত। পুনর্যৌবন লাভ নামে পরিচিত। কোন ধরনের জলনির্গম প্রণালী পাখির পালকের মতন দেখতে? উত্তর হবে পিনেট নদী নকশা। তারপরে মৃত্তিকার পিএইচ কাকে বলে? পিএইচ বলতে 1 লিটার দ্রবণে সক্রিয় বা মুক্ত হাইড্রোজেন আয়নের পরিমাণকে বোঝায়। পিএইচ স্কেলকে 0 থেকে 14 পর্যন্ত সমান 14টি ভাগে ভাগ করা হয়েছে। পিএইচের মান 7-এর কম হলে মাটিটি হবে আম্লিক, আর 7 হলে হবে প্রশমিত, 7-এর বেশি হলে হবে ক্ষারকীয়। এখানে একটু লিখে রাখা ভালো যে মাটির উর্বরতা মানে উৎপাদন যে ক্ষমতা এবং উর্বরতার এই বিভিন্নভাবে পিএইচের উপর নির্ভরশীল। পরের প্রশ্ন, আবহবিকার মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কি সৃষ্টি করে? উত্তরটি হবে রেগোলিথ সৃষ্টি করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দক্ষিণী দোলন কি? এল নিনো ও লা নিনা অবস্থায় প্রশান্ত মহাসাগরের উভয় প্রান্তে উষ্ণতা পরিবর্তনে বায়ুচাপের যে পরিবর্তন ঘটে তা দক্ষিণী স্পন্দন নামে পরিচিত। মোনেক্স কি? দেখো, মোনেক্স যেটা আমরা বলি যে মনসুন এক্সপেরিমেন্ট হলো বিশ্ব বায়ুমণ্ডলীয় গবেষণা কর্মসূচির অন্তর্ভুক্ত একটি উপকর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসাবে আমেরিকা যুক্তরাষ্ট্র কি জোয়েস ইন্ডিয়া ওশেন নামে একটি কৃত্রিম উপগ্রহ 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থান করে, যেটা বায়ুমণ্ডলের বিভিন্ন সমীক্ষা করে। তো বর্তমানে ভারতবর্ষে যে মৌসুম ভবন নিউ দিল্লিতে কিন্তু অবস্থিত। এটা একটু লিখে রাখবে। ওজোন গহ্বর কি? দেখো, পৃথিবীতে যে সকল অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের যে ওজনের যে ঘনত্ব 200 ডপসন ইউনিটের কম, সেখান দিয়ে ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি প্রবেশ করতে পারে, যাকে আমরা ওজোন গহ্বর বলছি। আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বরের অবস্থান স্পষ্ট। এখানে 40 থেকে 45% ওজোন ধ্বংস হয়েছে। ওজোন গহ্বরের আয়তন মাপা হয় ডপসন এককে, এটা মনে রাখবে। তারপরে আলফা বৈচিত্র্য কি? একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে। আলফা বৈচিত্র্য জীববৈচিত্র্যের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক এবং এটি নির্দিষ্ট ক্ষুদ্র বাসস্থানের প্রজাতির একটি কি বৈচিত্র্য। তবে এগুলো খাতায় সুন্দর করে লিখে নাও। আগের ক্লাসে আমি উচ্চ মাধ্যমিকের সাজেশনটি পোস্ট করেছি, তোমরা আমার এই সিআরটি জিওগ্রাফি ক্লাস চ্যানেলটা অবশ্যই দেখে নিবে।
তাই তোমরা সমস্ত উচ্চ মাধ্যমিকের প্রশ্ন উত্তর এবং সাজেশনটি পেয়ে যাবে। তারপরে রেড ডাটা বুক কি, এটা কোন ধরনের জীবের তথ্য লিপিবদ্ধ করে? দেখো, এই পুস্তকে বিলুপ্ত প্রজাতি, বিপন্ন প্রজাতি, আহত বা বিপদগ্রস্ত প্রজাতির সংখ্যা বিশদভাবে লিপিবদ্ধ করা হয়। মেঘ ভাঙা বৃষ্টি কি, পার্বত্য অংশে অল্প সময়ের মধ্যে কিউমুলাস নিম্বাস যে মেঘ থেকে প্রবল বর্ষণ হলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। এর ফলে ভূমিধস, কর্দম প্রবাহ ঘটে। 2010 সালে লাদাখে মেঘ ভাঙা বৃষ্টির কারণে এখানে বহু মানুষ কিন্তু মারা গিয়েছিল। এবং 2013 সালেও কিন্তু ঝাড়খণ্ডের যে প্রাকৃতিক যে বিপর্যয়টি হয়েছিল সেটা কিন্তু এই মেঘ ভাঙা বৃষ্টির পরেই হয়েছিল। বাস্তুতান্ত্রিক খরাটা কি, এটা এবছর খুব ইম্পর্টেন্ট। যে জলের অভাবে বেশ কিছু প্রাণী পশু পাখি অন্যত্র চলে যায়। বাস্তুতান্ত্রিক কয়েকটি প্রাণীর সংখ্যা অনেক কমে যায়, একে বাস্তুতান্ত্রিক খরা বলে। এর ফলে খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহের ভারসাম্য নষ্ট হয়। খাদ্যের অভাবে অসংখ্য প্রাণীর মৃত্যু ঘটে, যেমন আফ্রিকান দেশগুলিতে খরার প্রভাবে অনেক হরিণ, জেব্রা, সিংহ ইত্যাদি বন্যপ্রাণী মারা যায়। মিলেট কি, জোয়ার বাজরা, রাগি ইত্যাদি খরা সহ্যকারী এবং বেশি উষ্ণতা এবং কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে চাষ করার মতন ফসলকে মিলেট বলে। শস্যাবর্তনে প্রধান সুবিধা কোনটি? দেখো, মাটির 3টি প্রধান উপাদান এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই 3টি উপাদানের ভারসাম্য কিন্তু এই শস্যাবর্তনের ফলে কিন্তু বজায় থাকে, অর্থাৎ মাটির উর্বরতা শক্তি বজায় থাকে। বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? যে সমস্ত কাঁচামাল থেকে প্রাপ্তি উৎপাদিত পণ্যের ওজন হ্রাস পায় না, প্রায় একই থাকে, তাকে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল বলে। যেমন তুলো, পাট এগুলি। এর পণ্য সূচক হচ্ছে 1 কিংবা 1-এর কম হয়। তাই বিশুদ্ধ কাঁচামাল উদাহরণ কী হবে? যে তুলো হবে আর পাট হবে এগুলি। এবার আসি ব্রেক অফ বাল্ব পয়েন্ট কি। দেখো, পণ্য সামগ্রী পরিবহনের মাধ্যমের স্থান পরিবর্তনে যেখানে হয়, এই স্থান পরিবর্তন যেখানে হয় সেখানে ব্রেক অফ বাল্ব পয়েন্ট বলা হয়। তো ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো, ওপেকের পুরো নামটা আমরা সবাই জানি, যে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশসমূহের সংগঠন। এর সদর দপ্তর হচ্ছে, যেটা আমাকে এখানে উত্তরটি চেয়েছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। তারপর ই কমার্স কি? ই কমার্স নামে হচ্ছে কি অনলাইনে ব্যবসা। এই অনলাইনে ব্যবসাকে বলছি আমরা ই কমার্স। এই ব্যবসার মাধ্যমে অনলাইনে দ্রব্য এবং পরিবহন সুবিধা রয়েছে। তবে বর্তমানে ই কমার্সের কিন্তু পরিমাণ অনেক বেশি। তোমার ফ্লিপকার্টে জিনিসপত্র কিনছো, এসব হচ্ছে ই কমার্স। সেন্সাস গ্রাম কাকে বলে? দেখো, প্রতিবার জনগণনার সময় রাজধানী নগর থেকে মানে গ্রাম পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন স্তর পর্যন্ত সমস্ত প্রশাসনিক ইউনিটের একটা নবতম সংযোজনের তালিকা করা হয়। এই বিচারে যেখানে সেন্সাস গ্রাম হলো একটি সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট, যার পোশাকি নাম হচ্ছে মৌজা, তাহলে মৌজাকে আমরা সেন্সাস গ্রাম বলছি, যেটা হচ্ছে প্রশাসনের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট, এটা মনে রাখবে। জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হলে বয়সলিঙ্গ পিরামিডের আকৃতি কীরূপ হয়? উত্তরটি উত্তল বা ঘণ্টা বা ন্যাসপাতির মতন হয়। শেষ প্রশ্ন, ছত্তিশগড়ের কোথায় লৌহ ইস্পাত কেন্দ্রটি অবস্থিত? উত্তরটি হবে ছত্তিশগড়ের ভিলাই। এই ভিলাইতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত। তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস থেকে স্বাগত জানাই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং তোমরা সে ভালো থেকো। 2025 সালে তোমরা উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাগুলি ভালো করে দেবে।